আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ থেকে। এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এমসিকিউ আসে, সিকিউ আসে। তো আমরা দেখি ব্যাখ্যার রূপটা কি। দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যায় বাস্তব কারণ সম্পর্কিত, অর্থাৎ এটা বাস্তবের সাথে সম্পর্কিত। এই ব্যাখ্যার অর্থ হলো বিশিষ্ট নিয়ম বা ব্যাপকতর নিয়মকে সঠিক বিশ্লেষণের মাধ্যমে সুনির্দিষ্ট ঘটনার কারণ ব্যাখ্যা করা। অর্থাৎ একটা সুনির্দিষ্ট ঘটনা তোমার কারণ ব্যাখ্যা করবে কিভাবে, এটা বিশিষ্ট বা বড় নিয়মের মধ্যে এনে। বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে কোনো ঘটনা বা নিয়ম ব্যাখ্যা করা, অর্থাৎ কোনো ঘটনা বা নিয়ম সম্পর্কিত ব্যাখ্যা। এই ব্যাখ্যা সর্বদা কি হয়, প্রাসঙ্গিক হয় এবং মৌলিক হয়ে থাকে। তো যুক্তিবিদগণ বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ আবিষ্কার করছে বা তিনটা রূপ ভাগে ভাগ করছে। একটা বিশ্লেষণ, আমরা সাধারণত জানি বিশ্লেষণ কি, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি, এই তিনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। প্রথমেই দেখো, আমরা যদি দেখি বিশ্লেষণ মানে কি। বিশ্লেষণ হচ্ছে ব্রেকিং ডাউন কমপ্লেক্স ইভেন্ট, অর্থাৎ একটা কঠিন বিষয়কে তুমি যখন সহজ সরল স্বাভাবিক খণ্ড খণ্ড ভাগে ভাগ করো, সেটাকে বলে বিশ্লেষণ। শৃঙ্খল যোজন মানে কি? শৃঙ্খল যোজন মানে হচ্ছে তুমি যখন কারণ এবং ফলাফলের সাথে একটা লিঙ্ক করো, কারণ এবং ফলাফলের সাথে তুমি যখন এটাকে মার্চ করে দাও, এটার সঙ্গে কানেকশন করো। ওকে। অন্তর্ভুক্তি মানে কি, যে তুমি বড় একটা বিষয়কে, তুমি একটা সাধারণ, ধরো নর্মাল একটা বিষয়কে তুমি একটা বড় নিয়ম দিয়ে ব্যাখ্যা করা। তো আমরা প্রত্যেকটার আলাদা আলাদা বিষয় দেখি। প্রথমে বিশ্লেষণ দেখো, কোন সংযুক্ত বা মিশ্র কার্যকে। মিশ্র কার্য মানে কি, ধরো H2O, এখানে কি হয়েছে, পানি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তো এটা মিশ্র কার্য। মিশ্র কার্যকে পৃথকভাবে, আলাদাভাবে, স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে বিশ্লেষণ বলে। অর্থাৎ তুমি একটা ঘটনাকে তুমি আস্তে আস্তে ভাঙবা, কয়েকটা ভাগে ভেঙে তারপর বিশ্লেষণ করলা। অর্থাৎ একটি বস্তু সজোরে নিক্ষিপ্ত হয়ে কিছু দূরে পড়লো, তো এখন একটা বস্তু যে সজোরে নিক্ষিপ্ত হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা বিশ্লেষণ করা। সো এর উপর যেসব বিভিন্ন শক্তির ক্রিয়া রয়েছে, তারা পরস্পরের সাথে কিভাবে সম্মিলিত হওয়ার ফলে একটি বস্তু এত দূরে গিয়ে পড়লো, নিউটনের কত সূত্র আছে, কি কি বল এখানে কাজ করছে, সেটা আমরা দেখব। তারপরে দেখো, তা ব্যাখ্যা করার নামই হলো বিশ্লেষণ। কোনো বিষয়ের, মনে রাখবা, কোনো বিষয়ের সংযুক্ত বা মিশ্র কার্য হলো স্বতন্ত্র বা পৃথক কারণের একত্রিত ফল। ধরো আমি যেখানে পড়াচ্ছি, এখানে অনেকগুলো কারণ আছে। আমার কণ্ঠ শক্তির ব্যবহার হচ্ছে, আমার হাতের ব্যবহার হচ্ছে, আমার মস্তিষ্কের ব্যবহার হচ্ছে। তো পড়ানোর মধ্যে অনেকগুলো কার্য আছে। তো একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখো। তো অর্থাৎ আমরা যদি দেখি, পৃথক পৃথক কারণের মিশ্রিত বা ক্রিয়াই হলো মিশ্র কার্য। একটা মিশ্র কার্য কি, অনেকগুলো কারণের একটা ফল। দেখো, মিশ্র কার্যকে ভিন্ন ভিন্ন অংশে বিশ্লেষণ করা হয়। যেমন নৌকার গতিবেগ হলো একটা মিশ্র কার্য। তাহলে এই যে নৌকার গতিবেগে একটা মিশ্র কার্য কিভাবে আমরা দেখি, নৌকার গতিবেগ আমরা বিশ্লেষণ করলে চারটা বিষয় পাই। একটা হচ্ছে নদীর স্রোত, দেখো এখানে নদীর মধ্যে স্রোত আছে কিনা, দেখো এখানে স্রোত আছে কিনা, এখানে স্রোত আছে, একটা বিষয়। বায়ুর গতি, দেখো যে বায়ু যাচ্ছে কিনা, বায়ুর গতি আছে কিনা, দেখছো এখানে সাদা কালার ইয়ে দিয়ে দেখাইছি বায়ুর গতিটা। তারপর দাঁড়ের ব্যবহার, এখানে তারা কিভাবে দাঁড়টা ব্যবহার করতেছে, হ্যাঁ, তারা কি এইভাবে দিতেছে না এইভাবে দিতেছে। পালের ব্যবহার, এই যে পালটা কিভাবে কোন দিকে আছে। তো এইখানে কিন্তু অনেকগুলো বিষয়, যে একটা নৌকা কত গতিতে যাবে, এটা শুধুমাত্র কিন্তু একটা বিষয়ের উপর নির্ভরশীল না। এটাকে বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো বিষয় পাই। প্রথম কি পাই, যে নদীর স্রোত যেদিকে থাকে সেদিকে যদি নৌকাটা থাকে, অনেক দ্রুত যাবে। তার বায়ুর গতি, বায়ু যদি সেদিকেই থাকে, বায়ুর গতি যদি সেদিকে থাকে, তাহলে কিন্তু নৌকাটা দ্রুত যাবে। দাঁড়ের ব্যবহার, দাঁড় যদি তুমি সেদিকে দিতে পারো, নৌকা দ্রুত যাবে। পালের ব্যবহার, পালটা যদি ঠিকঠাক তুমি টাঙাইতে পারো, তাহলে কিন্তু নৌকা দ্রুত যাবে। অর্থাৎ নৌকার যে বেগ, এটা কিন্তু চারটা বিষয়ের উপর নির্ভরশীল। এটাকে আমরা এভাবে চিন্তা করছি না, এটাকে আমরা বিশ্লেষণ করলে অনেকগুলো বিষয় পাই, তাই না? তো পরীক্ষায় ভালো ফলাফল করাও কিন্তু একটা মিশ্র কার্য, তাই না? এটার পেছনে তোমার শ্রম, তারপর তোমার পড়াশোনা, তারপর আমাদের টিচারদের শ্রম, তারপর তোমার পরীক্ষার খাতে ভালো লেখা, অনেকগুলো বিষয়ের সংমিশ্রণ। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? তো উল্লেখিত আমরা যদি আরো কিছু কাজ দেখি, দেখো যে আমরা যদি তীরের গতিকে বিশ্লেষণ মিশ্র কার্য মনে করি, আমরা তীরের এখানে তোমার প্রথম যে বাতাসের প্রতিবন্ধকতা থাকবে, যে বাতাস কি জুড়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার মাধ্যাকর্ষণ শক্তি, যে পৃথিবীর মধ্যে জিলা যে টান দেয় মাধ্যাকর্ষণ শক্তি, তীরের গতি কত দূর হইলো, এটা কিন্তু আছে। তারপর তুমি কূপ থেকে যখন পানি তুলবা, তখন কিন্তু অনেকগুলো বিষয়, যে এখানে যে এই লোকটা কূপ থেকে পানি তুলতেছে, এটা কি রশিটা কেমন স্ট্রং কিনা, তারপরে সে কত বড় হচ্ছে, তোমার হচ্ছে কতটুকু হচ্ছে সে যে ঝাড়টা নিছে বা পাত্রটা নিছে, এটা কতটুকু। তো অনেক কিছু, বা পানি যে রশির ব্যবহার, পাত্রের আকৃতি, পাত্রটা কি ছোট না বড়, তো হস্তচালিত যদি হাতে টান দিয়ে না হচ্ছে কোনো কপিকল আছে, পানি তোলার কৌশল ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে। তো আমরা বুঝতে পারলাম এখানে একটা তোমার একটা মিশ্র কার্যকে তুমি ব্যাখ্যা করলা। তো তেমনি আমরা যদি এখানে একটা নলকূপ আমরা যদি দেখি, যে ধরো মিশ্র কার্যকে জটিল কার্য বলে।
তো আমরা আরেকটু সহজ করে যদি বলি, ধরো নলকূপের হাতলে চাপ দিলে পানি ওঠে, কারণ আমরা জানি এটি একটি মিশ্র কার্য। নলকূপের পানি ওঠাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে আমরা কি দাঁড়াই? প্রথম হচ্ছে বায়ু প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড চাপ দেয়। কারণ এই যে তুমি যখন এটা দিবা, তোমার কাছে মনে হচ্ছে তুমি একটা চাপ দিছো, উঠে গেছে, কিন্তু এই যে যখন দিবা, দেওয়ার ফলে কি তোমার এখানে বায়ুর প্রতি বর্গ ইঞ্চিতে একটা প্রেসার দেয়। পানি সব দিকে সমান চাপ দেয়, কারণ এই পানিটা কি হয়, সব দিকে সমান চাপ দিয়ে এটা উপরে উঠায়। তারপরে হাতলে চাপ দিলে নলকূপের ভিতরে বাতাস অপসারিত হয়। তুমি হাতলে যখন চাপ দিবা, এখানে যে বাতাসটা থাকে, বাতাসটা উপর দিয়ে বেরিয়ে যায়। তারপর হচ্ছে দুটি বিপরীত চাপের একটিকে অপসারণ করলে গতির সৃষ্টি হয়। তখন তুমি যখন একটা নিচে একটা প্রেসার, যখন তুমি চাপ দাও, নিচেও প্রেসার আছে, উপরে আছে, যখন তুমি এইভাবে দাও, তখন উপরের দিকে উঠে, তো দুইটা উপরের দিকে ওঠার ফলে কি হয়, ওই চাপের সাথে সাথে পানিটা চলে আসে। তো অনেকগুলো বিষয় কিন্তু এখানে এই এই নলকূপের পানি ওঠার সাথে সংযুক্ত, কারণ একটা মিশ্র কার্যকে তুমি বিশ্লেষণ করতে হয়, তাই না? মিশ্র কার্যকে কি করতে হয়, বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ মানে কি, ধরো একটা ঘটনা যখন আমি ভাগ ভাগ করে, পার্ট পার্ট করে, পৃথক পৃথক ভাবে মানে দেখি, তখন এটা বিশ্লেষণ হয়। আবার 2 নাম্বার রূপ হচ্ছে আমরা শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন মানে কি? শৃঙ্খল যোজন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে কার্য এবং দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়কে শৃঙ্খল যোজন বলে। শৃঙ্খল যোজনের আরেক নাম হলো প্রক্ষেপণ। শৃঙ্খল যোজন হলো এমন একটা বিষয়, বা ধরো আমি যদি সহজভাবে বলি, ধরো আমরা বিদ্যুৎ চমকাইলে আমরা দেখি যে শব্দ হয়। এটা কি বিদ্যুৎ চমকানোর শব্দ? না, এটার মাঝখানে একটা কাজ আছে যেটা আমরা কখনোই ভাবি না। তো এই মাঝখানের যে কাজটা, সেটাই হচ্ছে শৃঙ্খল যোজন। অর্থাৎ একটা শৃঙ্খলা থাকে, একটা ডিসিপ্লিনের মাঝখানের যে বিষয়টা তুমি জানো না বা খেয়াল করো না। তো আমরা যদি দেখি যে শৃঙ্খল যোজন হলো একটি যোগসূত্র যা কার্য কারণের উভয় সম্বন্ধকে আবদ্ধ করে। অর্থাৎ আমরা জানি, আমরা যে কার্য এবং কারণ, কাজ কি, যে কাজ কি, ধরো তুমি শব্দ শুনছো, কারণ কি, তুমি বিদ্যুৎ চমকাইছে, কিন্তু এটা মাঝখানে একটা সম্বন্ধ আছে। সম্বন্ধটা কি, দেখো আমরা যদি দেখি যে বিদ্যুৎই বজ্রপাতের প্রচন্ড শক্তির কারণ, শব্দ সৃষ্টির কারণ, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন বিদ্যুৎ তাপ উৎপন্ন করে। তাপ বায়ুর আকস্মিক প্রসারণ। ধরুন তুমি বিদ্যুৎ চমকায়, তখন দেখো না একটা লাইট জ্বলে ওঠে, লাইটটা হচ্ছে তাপ। তাপ উৎপন্ন হইলে আশেপাশে বায়ুটা প্রসারণ হয়। প্রসারণ হইলে এই প্রসারণ শব্দ, যখন বায়ুটা প্রসারণ হয়, তুমি যখন বেলুন ফোলাও, তখন কিন্তু বেলুনটা যখন তুমি আগুনের উপরে রাখবা, ঠুস করে ফুটে উঠবে। ঠিক তেমনি তোমার এই বায়ুটাও যখন আশেপাশে, যখন বায়ুর মধ্যে তোমার তাপ আসে, তখন ঠুস করে ফুটে ওঠে। তো এই যে বায়ুর প্রসারণ শব্দ সৃষ্টি করে। সুতরাং কার্য মানে কি, কার্য হচ্ছে তোমার শব্দটা। আর এই যে দূরবর্তী কারণটা কি, এটা হচ্ছে তোমার দূরবর্তী কারণ হচ্ছে এই যে আমরা যে চিন্তা করতেছি যে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা দূরবর্তী, কিন্তু এর মাঝের কারণটা কি, মাঝের যোগসূত্র হচ্ছে যে তাপ, তাপ উৎপন্ন হয়েছে, উত্তাপের ফলে শব্দটা হয়েছে। তো এখানে শৃঙ্খল যোজন কোনটা, শৃঙ্খল যোজন তাপ উৎপন্ন। আমরা যদি কার্য হলো কি, বজ্রপাতের প্রচন্ড শব্দ। দূরবর্তী কারণ কি, বিদ্যুৎ চমকাইছে। শৃঙ্খল যোজনটা কি, তাপ। তাহলে কোন একটা ঘটনার মাঝখানে, ধরো আমি যদি এই যে দেখো, আমরা তাপ উৎপন্ন হয়েছে, এই যে শব্দ হইতেছে, তো তুমি ভাবছো কি এই শব্দটা হয়েছে কেন, এই যে বিদ্যুৎ, এই যে চমকাইছে, কিন্তু আসলে যে এখানে বায়ুর প্রসারণ হয়েছে, এখানে তাপ উত্তাপের ফলে, এটা তুমি দেখতেছো না। এটা হচ্ছে, আমরা যে বুঝতে পারলাম, এটা হচ্ছে শৃঙ্খল যোজন। তার বৈজ্ঞানিক ব্যাখ্যায়, অর্থাৎ কার্যটি যে দূরবর্তী কারণের নিকটবর্তী ফল, তা শৃঙ্খল যোজন প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায়। অর্থাৎ কোনো কারণ এবং তার দূরবর্তী কার্যের মাঝখানে অনেকগুলো পর্যায় থাকে। সাধারণত এই পর্যায়গুলো আমরা লক্ষ্য করি না, এবং এই পর্যায়গুলোকে আমরা বলি যে, আমরা যদি দেখি যে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি কারণ এবং দূরবর্তী কার্যের মধ্যবর্তী পর্যায়গুলো আবিষ্কার করে কোনো ঘটনা বা বিষয়ের মধ্যে ব্যাখ্যা করা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় শৃঙ্খল যোজন। আশা করি বুঝতে পারছো। তো এবার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা যদি দেখো, এখানে আরেকটা নিয়ম, যে এখানে আমরা যদি দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার এই যে তোমার হচ্ছে ভালো ফলাফল, যে পর্যাপ্ত বৃষ্টিকে শস্য ভালো হওয়ার কারণ মনে করা হলো হয়। যে পর্যাপ্ত বৃষ্টি হলেও শস্য ভালো হয়, প্রকৃতপক্ষে পর্যাপ্ত বৃষ্টি হলে শস্য ভালো হয়। আমরা যদি দেখি, আমরা নর্মালি যদি বলি যে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, দেশের উন্নতি হয়েছে, কিন্তু আসলে কি, ধরো প্রচুর বৃষ্টি হওয়ার ফলে, মানে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার ফলে দেশের উন্নতি হয়েছে, এটা হচ্ছে বিষয়, কিন্তু মাঝখানে কি কোনো বিষয় আছে? অবশ্যই আছে। পর্যাপ্ত বৃষ্টি হলে দেশের উন্নয়ন হয় না। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে, দেখো পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, এখানে ধানগুলা ভালো হয়েছে, ধান ফসল ভালো হয়েছে, তো এই ফসল ভালো হওয়ার ফলে কি হইলো, এখানে দেশের উন্নতি হয়েছে। তো মাঝখানের যে কারণটা কি, যে এই যে ফসল ভালো হওয়া। তো পর্যাপ্ত বৃষ্টিকে ফসল ভালো হওয়ার কারণ মনে করা হয়। প্রকৃতপক্ষে পর্যাপ্ত বৃষ্টি হলে ভালো ফসল হয়, ভালো ফসল দেশের সমৃদ্ধি বৃদ্ধি পায়। এখানে পর্যাপ্ত বৃষ্টির সাথে দেশের সমৃদ্ধির বৃষ্টির মধ্যবর্তী কারণ হলো কি, ভালো শস্য। তুমি বলতেছো ভাই অনেক বৃষ্টি হয়েছে, আজকে দেশের মানুষ সুখে আছে,
মানে মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে অনেক বৃষ্টি, দেশের মানুষ সুখে, কারণ ভালো ফসল হয়েছে। তো এই ভালো ফসল হয়েছে মাঝখানের কারণ। তো এই মাঝখানের কারণটাকে আমরা বলছি, আমরা দূরবর্তী কারণ কি? বৃষ্টি হইছে, দেশ ভালো। কিন্তু আসলে মাঝখানের কারণটা হচ্ছে ফসল উৎপন্ন ভালো হইছে। এটা হচ্ছে আমরা শৃঙ্খল যোজন। এবার লাস্ট হচ্ছে সর্বশেষ, যে আমরা যে অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবো। অন্তর্ভুক্তি মানে কি? যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়, তাকে অন্তর্ভুক্তি বলে। আমরা যদি দেখি একদম সহজ, যে যেমন মাধ্যাকর্ষণ নিয়মকে সাধারণ মহাকর্ষণ নিয়মের অধীনে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। এখানে মাধ্যাকর্ষণ নিয়ম হলো কম ব্যাপক নিয়ম, আর সাধারণ মহাকর্ষ নিয়ম হলো বেশি ব্যাপক নিয়ম। অর্থাৎ আমরা আরেকটু সহজভাবে বলি, ধরো তুমি যখন জোয়ার বাটার নিয়মকে ব্যাখ্যা করো, আবার জোয়ার বাটার নিয়মটা হচ্ছে ছোট একটা নিয়ম, এটাকে তুমি বলো মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে। সো আমরা যখন ছোট একটা নিয়মকে বড় একটা নিয়মের অধীনে এসে ব্যাখ্যা করি, তখন সেটাকে বলছি আমরা অন্তর্ভুক্তি। আশা করি এটা বোঝা গেছে। যে যেমন আমরা যদি দেখি, এই যে দেখো এখানে যে জোয়ার ভাটা কেন হইতেছে, জোয়ার ভাটা হইতেছে কেন? এই যে তোমার হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়মের অধীনে। তো জোয়ার ভাটাকে তুমি কি করতেছো? মাধ্যাকর্ষণ নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করতেছো। সো জোয়ার ভাটার নিয়মকে আমরা মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করি, এবং চৌম্বকত্বের নিয়মকে, ধরো যে চৌম্বক, ইলেকট্রিসিটি, চৌম্বকত্বের নিয়মকে বৈদ্যুতিক শক্তির মধ্যে, ধরো এটা কি চৌম্বকটা কিভাবে হইতেছে, যে ম্যাগনেটটা কি হইতেছে বৈদ্যুতিক, মানে ইলেকট্রোম্যাগনেট, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে তোমার বৈদ্যুতিক ব্যাখ্যাকে নিয়ে আসতেছে। তার মানে এখানে বৈদ্যুতিক শক্তির নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করার ফলেই কিন্তু তোমার বলছে বিদ্যুতের ফলেই তোমার চৌম্বকত্ব সৃষ্টি হচ্ছে। তো এই বিদ্যুতের মধ্যে তুমি চৌম্বককে ঢোকাই দিলা, তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোয়ার ভাটাকে কোথায় ঢোকাই দিলা? মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে। তো এইভাবে কিন্তু কম ব্যাপক একটা নিয়মকে তুমি বেশি ব্যাপক নিয়মের মধ্যে নিয়ে আসলে এটাকে বলে অন্তর্ভুক্তি। তাই না? দেখো, এই আমরা যদি দেখি এখানে একটা চিত্রের মাধ্যমে, দেখো এটা হচ্ছে কম ব্যাপক, তাই না? এই যে কম ব্যাপক, তাই না? কম ব্যাপক বা বিশেষ নিয়ম, বিশেষ নিয়মকে তুমি কোথায় নিয়ে আসছো? বেশি ব্যাপক বা সার্বিক নিয়মে নিয়ে আসছো। এটা ক চিত্র। আবার খ চিত্রে দেখো, খ চিত্রে তোমার বেশি ব্যাপক নিয়ম, আবার কম ব্যাপক এই খ চিত্রটা কি হচ্ছে? এটা হচ্ছে বেশি ব্যাপক বা সার্বিক নিয়ম, সার্বিক নিয়মকে তুমি কম ব্যাপক নিয়মের মধ্যে ঢুকাই দিছো। মানে দুইটা ঘুরে গেরা হচ্ছে একই কথা, যে তুমি বেশি ব্যাপকের মধ্যে তুমি কম ব্যাপকটা ইনক্লুড করে দিছো, একটা বড় নিয়মের মধ্যে ছোট নিয়ম প্রবেশ করাই দিয়েছো। এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যার, আমরা যদি দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা আমরা রূপ। সো বৈজ্ঞানিক বিভিন্ন রূপের মধ্যে তোমাদের আমরা এটা শেষ করলাম, যে তিনটা রূপ, একটা হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবেই কিন্তু আমাদের পুরো সবগুলো চ্যাপ্টার, সবগুলো টপিক কিন্তু আলাদা আলাদা পড়ানো হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্সে, দ্বিতীয় পত্র। এই ক্র্যাশ কোর্সে তুমি যদি ভর্তি হও, তুমি কিন্তু সবগুলো অধ্যায়ে আমরা কিন্তু এখন এই ভিডিওতে তুমি যেভাবে দেখছো এইভাবেই কিন্তু ধরে ধরে একদম নারী নক্ষত্র খুঁটিয়ে খুঁটিয়ে একদম বিশ্লেষণ করে তোমাদের পড়াবো। সো পড়ানো অলরেডি আছে। তো এই কোর্সটা যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে তোমরা 01626076317 এই নম্বরে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। সো এই কোর্সটা কিন্তু একটা মিনিমাম সম্মানই আছে। সো এটা 1500 টাকার কোর্স ছিল, 1050 টাকা ছিল মাঝখানে। তারপর হচ্ছে তোমাদের জন্য এখন এটা আমি আরো কমাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 599 টাকা মাত্র। সো 599 টাকায় তুমি কিন্তু এই কোর্সটা পাচ্ছ। এই কোর্সের সঙ্গে তুমি কি পাবা? তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা, যে সাজেশন পাবা, স্মার্ট নোট পাবা, এবং এই কোর্সে ভর্তি হলে তোমার একদিনও লাগবে না, তুমি 2 থেকে 3 ঘন্টার মাধ্যমে তোমার যুক্তিবিদ্যার 80 মার্কের বা A+ এর নিশ্চয়তা আমি তোমাকে দিলাম। ইনশাআল্লাহ তুমি পাবা। তো তোমার দেরি করো না, ভর্তি হয়ে যাও। সো এটার মধ্যে কিন্তু অনেক জিনিস তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হবে। সো চলতে থাকুক ভিডিও। সো ভিডিওর মধ্যে আমরা যেভাবে পড়াচ্ছি এভাবেই কিন্তু পড়াবো। সো অল্প সময়ে যুক্তিবিদ্যার A+ নিশ্চিত করতে চাইলে কোর্সে দেখা হবে। টাটা।